নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ক্লাসরুম। দেখো, তোমাদের মাধ্যমিকের টেস্ট পরীক্ষা বেশিরভাগ স্কুলেই হয়ে গিয়েছে। আমরা প্রতিদিন এখন মাধ্যমিকের যে প্রশ্নগুলি আসছে টেস্টে সেগুলি নিয়ে আলোচনা করব। এটি গড়বেতা হাই স্কুলে অঙ্কে যে কোশ্চেনগুলি আসছিল এমসিকিউগুলি এবং শর্ট কোশ্চেনগুলি দেখে নেব। দেখো, প্রথমেরটা, বার্ষিক R% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ PNR বাই 25 টাকা হলে মূলধনের পরিমাণ কত? দেখো, আমরা কি জানি না, মোট সুদ সমান কি জানি, মোট সুদ সমান কি জানি, আই সমান কি PTR বাই 100, তাই না? পি টি মানে কি সময়, এখানে n বছর দেওয়া আছে, তাহলে PN। আর মানে কি সুদের হার, এই যে R%, তাহলে PTR বাই 100, এটা আমরা কি জানি, মোট সুদ। এরপর আমরা এটাকে ধরে নিচ্ছি কি এক্স, আসলটা আমরা ধরে নিলাম কি এক্স, যেহেতু এখানে মোট সুদটা পিএ দেওয়া আছে তাই আমরা ধরে নিলাম এক্স, অর্থাৎ মোট সুদ আই সমান এক্স এনআর বাই 100, এটা আমরা মূলধন ধরে নিয়েছি। তাহলে প্রশ্নানুসারে কি বলতে পারি, এক্স এনআর বাই 100 সমান এই যে মোট সুদ কত, পিএনআর বাই 25, এটা আমরা বলতে পারি, তাই না? বা আমরা কিসের মান বের করব, এক্স এর মান, আসল এক্স, তাহলে এক্স সমান PNR বাই 25, এই এনআর বাই 100 এদিকে গেলে কি হবে, 100 বাই NR, তাহলে NN কাটলাম আর কাটলাম, 25 4 100 সমান কত হলো, 4P। অর্থাৎ আমরা কি দেখলাম, মূলধনটা হচ্ছে 4P টাকা। এরপর দু একটি দেখো, ax² প্লাস bx প্লাস c সমান 0, a নট ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় সমান। যখন কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান তখন কি হয় না, b² মাইনাস 4ac সমান কি হয়, 0 হয়। বা কি বলতে পারি, b² সমান আমরা 4ac বলতে পারি। ঠিক আছে, এখানে অপশনে দেখো সি দিয়ে দেওয়া আছে উত্তরগুলি, তাহলে বা b², 4 এটা গুণ আছে, এইদিকে এলে ভাগ হবে, তাহলে কি আসছে, b² বাই 4 সমান সি। কোন অপশন, দেখো অপশন ডি আছে, সি সমান b² বাই 4। 3 নম্বরটি দেখো, এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও, কি বলছে, এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও, অর্থাৎ একটা ত্রিভুজ ধরো, ত্রিভুজ তার পরিকেন্দ্র মানে এই ত্রিভুজের দিকে কি আছে না, একটা পরিবৃত্ত এঁকেছি, একটা পরিবৃত্ত এঁকেছি, পরিকেন্দ্রটা বলেছে ও, এবং ত্রিভুজটা কি এ বি সি। তাহলে দেখো, আমি যদি এটাকে ও ধরি, তাহলে এখানে আমাদের ও এ বি 50, মানে ও এ বি, এই যে কোণটা, এই কোণটা কত দেওয়া আছে আমাদের, এই কোণটা দেওয়া আছে 50 ডিগ্রি। এরপর একটা কনসেপ্ট দেখো তো, ও এ এটাও বৃত্তের ব্যাসার্ধ, ও বি এটাও বৃত্তের ব্যাসার্ধ, তার মানে এই যে আমরা ত্রিভুজটা দেখতে পাচ্ছি ও এ বি, এই ত্রিভুজের ক্ষেত্রে এই বাহু সমান, কোন ত্রিভুজের যে দুটো বাহু সমান তার বিপরীত কোণ সমান, মানে এই বাহুটার বিপরীত কোণ এইটা, এই বাহুর বিপরীত কোণ এইটা কি সমান, অর্থাৎ এটা 50 হলে এটাও কত ডিগ্রি, 50 ডিগ্রি। এরপর কোন ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত, 180, তাহলে এটা 50 এটা 50 হলে এই যে কোণটা দেখো, যে কোণটা দেখাচ্ছি দেখতে পাচ্ছ, কোণ এওবি, কোণ এওবি কত সমান, নিশ্চয়ই 80 ডিগ্রি পাবো, তাই না? এটা 50 এটা 50, 100 মানে এটা 80 ডিগ্রি। কোশ্চেনে চেয়েছে কোণ এসিবি এর মান কত, মানে এসিবি এই কোণটা কত। দেখো, আমরা কি জানি, কোন বৃত্তের কেন্দ্রস্থ কোণটা পরিধিস্থ কোণের দ্বিগুণ, মানে এই যে কোণটা, এই কোণটা এই কোণের কি হয়, ডবল হয়, তাই না? অর্থাৎ অতএব কোণ এসিবি সমান আমরা কি পাবো, এই কোণটা এই কোণটার অর্ধেক, মানে 80 ডিগ্রি বাই 2 সমান কত, 40 ডিগ্রি। এই কনসেপ্টটা খুব ভালোভাবে মনে রাখবে। কোনো যদি একটা বৃত্ত হয় এবং এটা যদি একটা বৃত্ত চাপ ধরি, তাহলে এই যে কেন্দ্রস্থ কোণ কি হবে, এই পরিধিস্থ কোণের ডবল, মানে এই কোণটা এই কোণের ডবল হবে। উল্টো দিকে বললে এই কোণটা এই কোণটার অর্ধেক হবে। আমরা এই চাপের ওপরে যত কোণই আঁকবো সেগুলোই এই কোণটার অর্ধেক। চারেরটা দেখো,
7 পাই রেডিয়ান বাই 12 কোনটি ষষ্ঠিক পদ্ধতিতে মান? তো ষষ্ঠিক পদ্ধতিতে করতে গেলে আমরা কি জানি না, শুধুমাত্র 180 ডিগ্রি বাই পাই দিয়ে আমরা মাল্টিপ্লাই করে দেবো। পাই পাই কেটে দিলাম, 12 দিয়ে কাটলে কত হবে, 12 কে 12, 6 60, 12 5 60, তাহলে 7 15 কত হচ্ছে 105 ডিগ্রি। অপশন ডি কারেক্ট। 5এরটি দেখো, দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত বলেছে 1:8, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? এখানে দেখো আয়তনের অনুপাত 1:8 মানে আমরা বলতে পারি একটা 4/3 পাই r1 এর কিউব বাই 4/3 পাই r2 কিউব। এই যে আয়তনের অনুপাতটা দেওয়া আছে 1/8, 4/3 4/3 কাটলাম, পাই বাই কাটলাম, তাহলে r1 এর কিউব বাই r2 কিউব সমান 1/8, বা আমরা লিখতে পারি কি r1 বাই r2 তার হোল কিউব সমান 1/2 তার হোল কিউব, তাই না? 1/8 তো লেখা যায় 1/2 তার হোল কিউব, তাহলে বা r1 বাই r2 সমান আমরা কি পাচ্ছি বলতো 1/2। r1 বাই r2 কি পেলাম 1/2। চেয়েছে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। বক্রতলের ক্ষেত্রফল কি জানি 4 পাই কি r1 এর স্কয়ার একটা, আর একটা 4 পাই r2 স্কয়ার, তাই না? তাহলে পাই পাই 4 4 কেটে গেল, তাহলে r1 বাই r2 তার হোল স্কয়ার বলতে পারি। r1 বাই r2 কি তার হোল স্কয়ার। r1 বাই r2 এর মান কত পেয়েছি 1/2, তাহলে 1/2 তার হোল স্কয়ার সমান কত 1/4। তাহলে আমরা কি পাবো অপশন বি ঠিক। এটা একটা শর্ট জিনিস বলে দিই, দেখো কোন গোলকের ব্যাসার্ধের অনুপাত যদি r1:r2 হয়, জানবে তার বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কি r1 স্কয়ার r2 স্কয়ার, আর তার আয়তনের অনুপাত কি r1 কিউব r2 কিউব। এই জায়গাটা এই কনসেপ্টটা ভালো করে জানবে। তাহলে এটাকে তুমি কিভাবে মুখে মুখে করবে না, আয়তনের অনুপাত 1:8 মানে এই অনুপাতটা দেওয়া আছে 1:8, তাই না? তার মানে r1:r2 কত 1 কার কিউব 1 এর কিউব ইস্টু 8 কার কিউব 8 হচ্ছে 2 এর কিউব, তাহলে 2, তাহলে এটা কত 1:4, 1 স্কয়ার 1, 2 স্কয়ার 4। এইভাবে প্রত্যেকটি অনুপাত তোমরা দেখে নেবে। দেখো পরের অঙ্কটি দেখা যাক। 6 নম্বরটি দেখো, 5টি তথ্যের যৌগিক গড় নির্ণয়ের সময় একটি তথ্য 15 এর বদলে 25 লেখায় গড় হয় 20, সঠিক গড় হলো। ভালো করে দেখো কি লিখেছি আমরা 15 এর বদলে 25 লিখেছি, তাই না? 15 এর বদলে কত লিখেছি 25, তাহলে বাড়তি কত লিখেছি বলতো, বাড়তি লিখে দিয়েছি 10। তাহলে আমাদের গড় ছিল কত 20, আমি মোট বাড়তি লিখেছি 10, তাহলে কত কমবে 10 কমবে। 5টি তথ্যে 10 কমছে মানে একটি তথ্যে গড় কত কমছে 2 কমছে। কি বললাম ভেবে দেখো, আমরা মোট কত বেশি লিখেছি, একটা তথ্য 15 এর বদলে লিখেছি 25, মানে মোট হিসেবে আমরা 10 বাড়তি লিখেছি। এই 10 বাড়তি লেখার জন্য গড় হয়ে গেছিল কত 20। তাহলে 5টাতে যদি 10 বাড়তি লিখি মোটটা, তার মানে একটাতে নিশ্চয়ই 10/5 সমান 2 গড় বেড়ে গেছে। তাহলে গড় হয়েছিল 80, বেড়ে কত বেড়েছে 2, মানে কত ছিল প্রথমে নিশ্চয়ই ছিল 18। তুমি অন্যভাবেও করতে পারো, দেখো 5টি তথ্যে যৌগিক গড় নির্ণয়ের সময় তথ্য 15 এর বদলে 25 লেখায় গড় 20, তার মানে মোট কত হয়েছে দেখো 20 গুণিত 5 সমান কত 100। এরপর বলেছে একটাতে আমি 10 বেশি লিখেছি মানে কত 100 বিয়োগ 10 সমান 90 আমার লেখা উচিত ছিল। তাহলে এই 90কে যদি আমি 5 দিয়ে ভাগ করি কত পাবো 18। এইভাবেও তুমি কিন্তু করতে পারো, ঠিক আছে? দেখো 20 5 100, আর এদিকে 10 বিয়োগ 90 কে বলতে পারো। দু একটি দেখো শূন্যস্থান পূরণগুলি দেখে নি, আমরা এমসিকিউ গুলো দেখলাম। a:b সমান b:5 সমান c:8 হলে a এর এত c এর কত দেওয়া আছে। আমি এটাকে পরের লাইন এভাবে লিখতে পারি তো a/2 সমান b/5 সমান c/8, তাই না? বা আমরা প্রত্যেকটাকে যদি পার্সেন্টেজ করি a/2 ইন্টু 100% সমান b/5 ইন্টু 100% সমান c/8 ইন্টু 100%। তাহলে কত পাচ্ছি দেখো, এদিকে 50 পাচ্ছি, এদিকে 20 পাচ্ছি, এটা কাটলে 4 2 8, 4 25 এত। তাহলে দেখো a গুণিত 50%, b গুণিত 20%, c গুণিত 25/2%,
সমান আমরা বলতেই তো পারি সি গুণিত 25/2%। এরপর এই 25-এর 2-কে আমরা যদি ভাঙি কত পাবো না 12/1/2। অর্থাৎ দেখো এ এর 50% সমান বি এর 20% সমান আমরা কি পেলাম সি এর 25/2 বা 12/11/2%। তাহলে লিখবো 12/1/2, সরি 11/2 নয় 12/1/2%। দুয়েরটি দেখো, এক বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত? দেখে নি ভালো করে। দেখো দেখো আসল দেওয়া আছে 8, তাহলে ধরি আসল পি সমান 8x টাকা। আসল পি কত ধরলাম 8x টাকা। সুদ আসল, তাহলে সুদ আসল মানে কি সুদ যুক্ত আসল কত হলো বলো 9x টাকা। 9x টাকা, আমাদের 8x টাকা আসল আর সুদ আসলে মিলে 9x, তাহলে সুদ কত টাকা? সুদ নিশ্চয়ই 9x মাইনাস 8x টাকা সমান কত পাবো 1x মানে x টাকা, তাই তো? আসল 8x, সুদ আসল মিলে 9x মানে সুদ x টাকা। বলেছে সুদের হার কত? আমরা কি জানি i সমান ptr/100, বা দেখো 100টা গুণ হবে, আমরা কিসের মান বের করব আর এর মান, তাহলে আর সমান 100i কি পিটি। 100i পিটি মান বসাবো। 100 গুণিত আই কত পেয়েছি, আই মানে মোট সুদ পেয়েছি কত এক্স, পি কত দেখো পি পেয়েছি কত বলো তো 8x পি। টি কত, এই যে এক বছরে বলেছে এক বছরে, তাহলে 1 x আমরা কি করলাম কেটে দিলাম। তাহলে 4 25 100, 4 2 কত 8 সমান 25/2 সমান কত না 12/1/2। তাহলে বার্ষিক সরল সুদের হার 12/1/2%। ঠিক আছে, দেখো এই অঙ্কটি তোমাদের আরেকটা নিয়ম আমি বলে দিচ্ছি, ভালো করে দেখো। আসল ও সুদ আসলের অনুপাত 8:9, অর্থাৎ আমরা যদি আসল 8 টাকা রাখি, এক বছর পরে আমি আসল আর সুদ মিলে ক টাকা পাবো 9 টাকা, তাই না? আসল যদি 8 টাকা রাখি, আসল সুদ মিলে ক টাকা পাবো 9 টাকা, তার মানে আমি সুদ ক টাকা পাচ্ছি 1 টাকা। অর্থাৎ 8 টাকায় সুদ 1 টাকা এক বছরে, 8 টাকায় এক বছরে সুদ কত 1 টাকা। তাহলে 1 টাকায় এক বছরে সুদ কত 1/8 টাকা। তাহলে 100 টাকায় কত 1/8 গুণিত 100। এটাকে যখন তুমি পার্সেন্টেজে করবে দেখবে সে 12/1/2 আসবে। তিনেরটি দেখো, সাইন আলফা সমান এক্স এবং ট্যান আলফা সমান ওয়াই হলে x⁻² মাইনাস y⁻² এর মান কত? দেখো কিভাবে অঙ্কটি করছি ভালো করে দেখো। এটাকে আমরা কিভাবে লিখতে পারি পরের লাইনে 1/x² মাইনাস 1/y² লিখতে পারি, তাই তো? x⁻² কে কি লিখতে পারি 1/x² মাইনাস 1/y²। 1/x², x এর মান কি সাইন আলফা, তাহলে 1/sin² আলফা মাইনাস 1/y², y² মানে কি দেখো ট্যান আলফা, তাহলে আমরা যদি y এর মানটা বসাই কত হচ্ছে tan² আলফা, তাই না? সমান দেখো 1/sin² আলফা, 1/sin² আলফা মাইনাস আমরা যদি ট্যান আলফা মানে কি জানি, ট্যান আলফা মানে জানি সাইন আলফা বাই কস আলফা, ট্যান আলফা মানে কি জানি সাইন আলফা বাই কস আলফা। এবারে 1/tan আলফা আছে, তাহলে কি লিখবো cos² আলফা বাই sin² আলফা। এই জায়গাটি ভালো করে বুঝে নাও। 1/tan² আলফা আমরা কি জানি, আমরা জানি যে ট্যান আলফা মানে সাইন আলফা বাই কস আলফা, এটা তো আমরা জানি, এটা আমরা জানি। আমাদের আছে 1/tan² আলফা মানে কি এটা উল্টে যাচ্ছে, তাহলে cos² আলফা বাই sin² আলফা। বিয়োগ করলে কত নিচে দুটোই sin² আলফা মানে লসাগু sin² আলফা, আর উপরে 1 মাইনাস cos² আলফা। এরপর দেখো এই সূত্রটি নিশ্চয়ই তোমরা জানো যে cos² আলফা প্লাস sin² আলফা সমান কত 1, কি বললাম cos² আলফা প্লাস sin² আলফা সমান 1, বা আমরা এটা বলতে পারি যে sin² আলফা সমান 1 মাইনাস cos² আলফা, তাই না? sin² আলফা মানে কি বলতে পারি 1 মাইনাস cos² আলফা। অর্থাৎ এই যে মানটি আমরা পেলাম এই মানটা এখানে বসিয়ে দেব যে sin² আলফা বাই sin² আলফা সমান কত পাচ্ছি 1। তাহলে উত্তরটি কত হলো আমাদের 1। চারেরটি দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক এবং ভূমিতলের ক্ষেত্রফল
এ বর্গ একক হলে এর উচ্চতা কত? আমরা কি জানি, যদি কোনো লম্ববৃত্তাকার শঙ্কু হয়, কি হয়? লম্ববৃত্তাকার শঙ্কু, তার যে ভূমিতল কোনটা? এইটা, যার ভূমিতলের ব্যাসার্ধ আমরা আর ধরছি, উচ্চতা কি ধরছি? এইচ ধরছি, তাহলে আয়তন ভি সমান কি? 1/3 পাই আর স্কয়ার এইচ। আমরা এভাবে বলতে পারি। ভূমিতলের ক্ষেত্রফল এ সমান কি? এই যে এটা ভূমিতল, মানে বৃত্তাকার লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফল কি না? এ সমান পাই আর স্কয়ার বলতে পারি। কি বললাম দেখো, আয়তন মানে কি? 1/3 পাই আর স্কয়ার এইচ, আর ভূমিতলের ক্ষেত্রফল এ মানে কি? পাই আর স্কয়ার। এই যে পাই আর স্কয়ার এ, তাহলে আমি পরের লাইনে এই যে পাই আর স্কয়ার মানে তো এ বলে দেওয়া আছে কোশ্চেনে, তাহলে এখানে কি বসাবো? এ ইন্টু এইচ একক, ঠিক আছে? বা তিনটা গুণ আছে এইদিকে, এই সরি ভাগ আছে এদিকে, এলে গুণ হবে, তাই না? তাহলে 3v সমান কি পাচ্ছি? এ এইচ। বা এটা কি আছে এখানে? গুণ আছে এদিকে, এলে ভাগ হবে, তাহলে 3v বাই এ সমান কি? এইচ। এই যে উচ্চতা এইচ, আমাদের উচ্চতা চেয়েছিল, মানে কত হচ্ছে? 3v বাই এ হলো, ঠিক আছে? পরেরটি দেখো, দেখো ভিএরটি 5এরটি, x1 x2 x3 ডট ডট করে xn এর গড় দেওয়া আছে x বার হলে x1 x2 xn এদের গড় কত? মানে কোশ্চেনে আমাদের x বার মানে কি দেওয়া আছে? গড়, মানে কি? x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 করে xn, মানে কটা সংখ্যা? n সংখ্যক সংখ্যা বাই n, এটা আমাদের দেওয়া আছে। কি জানতে চেয়েছে? এইগুলির গড়। তার মানে এদের গড় কিভাবে করব বলো? এ x1 প্লাস এ x2 প্লাস ডট 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 করে এ xn। টোটাল পদ তো সেই n সংখ্যকই আছে, একটা দুটো এমনি করে n সংখ্যক, তাহলে বাই n। তাহলে এখানে যদি এ কমন নিই তাহলে কি পাচ্ছি? x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট ডট করে xn পেলাম। নিচে কত আছে আমাদের? n। এই যে মানটা, এই যে মানটা দেখো ভালো করে, এই মানটা কত দেওয়া আছে দেখো? x বার। তাহলে কি এ আছে? তাহলে এ x বার। তাহলে এখানে গড় কত হয়ে গেল? x। 6টি দেখো, বৃত্তের কোন জ্যা এর লম্ব সমদ্বিখণ্ডক, কি বলছে? বৃত্তের কোন জ্যা এর লম্ব সমদ্বিখণ্ডক, অর্থাৎ এই ধরো একটি বৃত্ত, বৃত্তের যে কোনো জ্যা, জ্যা কোনগুলি? বৃত্তের পরিধির উপর যে কোনো দুটি বিন্দু নিয়ে সেটাকে যদি আমরা যোগ করি সেটা হচ্ছে বৃত্তের জ্যা। ওই বৃত্তের ড্যাশ, এটা ধরো বৃত্তের কেন্দ্র, মানে এই জ্যাটাকে যদি সমান দুভাগে লম্ব সমদ্বিখণ্ডক আঁকি সেটা কি হয়? বৃত্তের কেন্দ্রগামী, বৃত্তের কেন্দ্রগামী। বৃত্তের কোন জ্যা এর লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের কেন্দ্রগামী। 3এর দাগে সত্য মিথ্যা দেখো, বলা হচ্ছে x+2 এবং x-3 এর মধ্য সমানুপাতি x হলে x এর মান -6, সত্য মিথ্যা। দেখো এই যে দুটি সংখ্যামালা দেওয়া আছে এদের মধ্য সমানুপাতি, মধ্য সমানুপাতি কিভাবে বের করি না? মধ্য সমানুপাতি সমান √of x+2 ইন্টু x-3। ধরো তোমাকে কোশ্চেনে বলছে যে এ ও বি এর মধ্য সমানুপাতি কত, মানে এ ইন্টু বি, তেমন এই দুটোর মধ্য সমানুপাতি মানে এটা। প্রশ্নানুসারে, আমাদের প্রশ্নানুসারে কি দেওয়া আছে প্রশ্নে না? মধ্য সমানুপাতিটা x, মানে √of x+2 ইন্টু x-3 সমান কত দেওয়া আছে বলো? x। বা আমরা যদি এদিকে রুটটা তুলতে যাই এদিকে স্কোয়ার করব, অ্যাকচুয়ালি কি এদিকেও স্কোয়ার করলে এদিকে রুটটা উঠে যাবে আর এদিকটা কি হয়ে যাবে? তখন সরাসরি স্কোয়ার হয়ে যাচ্ছে। বা গুণ দেখো, এই x দিয়ে এই x কে গুণ, এই x দিয়ে এটাকে গুণ, তাহলে x এ গুণ করলে কত? x স্কোয়ার। x কে 3 দিয়ে গুণ করলে মাইনাস আছে -3x। এরপর কি দেখো? +2x, আবার 2 দিয়ে এটাকে গুণ করলে প্লাসে মাইনাসে -6 সমান কত পাচ্ছি বলো? x স্কোয়ার। বা এই প্লাস x স্কোয়ারটি এদিকে এসে -x স্কোয়ার, মানে দুটো x স্কোয়ারকে এক কাছে লিখবো, x স্কোয়ার -x স্কোয়ার -3x প্লাস 2x -6 সমান কত হয়ে গেল? 0 হয়ে গেল। এটি নিয়ে চলে আসছি, -x স্কোয়ার প্লাস x স্কোয়ার কেটে দিলাম, -3x প্লাস 2x কত হবে? -x হবে, তাই না? তাহলে -x -6 সমান কত? 0। বা -x সমান কি হচ্ছে? -6টার দিকে গেলে +6 হয়ে যাচ্ছে। বা যদি x এর আগের মাইনাসটিকে প্লাস করি তাহলে প্লাসটি মাইনাস হয়ে যাবে, তাহলে x সমান কি? -6, অর্থাৎ এটা কি হয়ে গেল আমাদের? সত্য হয়ে গেল। 2টি দেখো,
আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এটা যদি একটা আয়তক্ষেত্র হয়, আয়তক্ষেত্র বলছে এর এই কর্ণ এবং এটা কর্ণ, বলছে সমদ্বিখণ্ডিত করে, কথাটা ঠিক, কিন্তু এই অঙ্গলগুলো কি সবসময় 90 ডিগ্রি হবে? আমি বলছি না, হতেও পারে নাও হতে পারে। তাহলে আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এই কথাটি কিন্তু মিথ্যা। যদি কোশ্চেনে দিত সমদ্বিখণ্ডিত করে তাহলে সত্য, কিন্তু সমকোণে সমদ্বিখণ্ডিত করে এটি মিথ্যা। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, আয়তক্ষেত্রে নয়, তাহলে এটা মিথ্যা হবে। তিনেরটি দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের বাহুত্রয়। এটি ভালো করে দেখো, এটা হচ্ছে কি একটা লম্ববৃত্তাকার শঙ্কু, এটা কি এর ভূমির ব্যাসার্ধ, এটা কি এই যে লাইনটা টানছি এটা তির্যক উচ্চতা, আর এটা কি উচ্চতা, এইটি ভূমির ব্যাসার্ধ, এটি উচ্চতা এবং এইটি কি তির্যক উচ্চতা। দেখো এই যে আমি যদি একটু ভালো করে বলি, ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজটাকে নিয়ে যদি আমরা রোটেট করি, মানে এই বাহুটা ঠিক রেখে লম্বটাকে আমরা যদি রোটেট করি, আমরা একটা শঙ্কু পাবো লম্ববৃত্তাকার। এখানে এটা অবশ্যই 90 ডিগ্রি, এটা অবশ্যই 90 ডিগ্রি, তার মানে এটা কি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, যার এটিকে ভূমি ধরলে এটি লম্ব ধরবো এবং এটা অতিভুজ। এরপর যদি কোশ্চেনে বলতো এটা সমকোণী ত্রিভুজ তাহলে ঠিক হতো, কিন্তু কোশ্চেনে কি বলেছে, সর্বদা এটি একটি সমকোণী সমদ্বিবাহু, সমকোণী সমদ্বিবাহু মানে এই বাহুটা অবশ্যই সমান হবে সর্বদা, না হতেও পারে নাও হতে পারে। তাহলে একটি সর্বদা, এ কথাটি কি মিথ্যা, মিথ্যা, তাই তো। যদি বলতো সমকোণী ত্রিভুজ অবশ্যই সত্য, কিন্তু এই বাহু সব সময় সমান হবে, এটি কি সত্য? না, এটি মিথ্যা। চারেরটি দেখো, চারেরটি কি দেওয়া আছে বলতো, দেখো একটি চিহ্ন দেওয়া আছে, এটিকে কি বলা হয় না ক্যাপিটাল সিগমা। কি, এটা গ্রিক শব্দ ক্যাপিটাল সিগমা। I1 থেকে কত 10, এই যে দেওয়া আছে 10 ইন্টু আই, এ কথাটার মানে কি, এই যে ক্যাপিটাল সিগমার মানে হচ্ছে এই বিষয়টা আমরা এটা সমান লিখতে পারি এভাবে যে 10 গুণিত 1, ঠিক আছে, যুক্ত I সমান 1 দেওয়া আছে, 1 থেকে 10 মানে 10 গুণিত 2 যুক্ত 10 গুণিত 3, এইভাবে কত দূর যাবে না 10 গুণিত 10 পর্যন্ত যাবে, ঠিক আছে। তাহলে যদি আমরা এখন 10 কমন নিই, তাহলে দেখো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 এইভাবে ডট ডট করে 10 পর্যন্ত যাবে, সমান 10 গুণিত এইগুলি যদি যোগ করতে হয়, দেখো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস যোগ করে করে যদি তুমি যাও দেখবে হবে কত 55, তাহলে কত 550, এটা সত্য। এরপর হচ্ছে এই যোগটি তুমি কিভাবে খুব তাড়াতাড়ি করবে, যদি কতকগুলো সংখ্যা পরপর দেওয়া থাকে 1 2 3 4 5 এমনি 10 হোক বা 20 বা 30 যত দূর খুশি, দেখো এই যে জায়গাটা বলছি এই জায়গাটা যোগ করার সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1/2, মানে n মানে কটা সংখ্যা 10টা, 1 থেকে শুরু করে 10টা মানে 10 গুণিত n প্লাস 1 মানে 10 প্লাস 1 মানে কত 11/2, 2 5 10, 5 11 55, তাই লিখেছি দেখো 55, ঠিক আছে। দেখো পরের অঙ্কটি দেখো, দেখো সাইন থিটা মাইনাস কস থিটা সমান 0 হলে সেক থিটা প্লাস কোসেক থিটা সমান 2। কি দেওয়া আছে, সাইন থিটা মাইনাস কস থিটা সমান 0, আমি পরের লাইনে বা দিয়ে কি বলতে পারি না সাইন থিটা সমান কস থিটা, এইভাবে বলতে পারি না। বা দেখো এই কস থিটাকে কস থিটা গুণিত তো 1 লিখতে পারি, তাহলে কস থিটাটা গুণ এদিকে এলে ভাগ, মানে সাইন থিটা বাই কস থিটা সমান কত পাবো বলো তো 1 পাবো। বা সাইন থিটা বাই কস থিটা মানে কি ট্যান থিটা, ট্যান থিটা সমান 1, 1 ট্যান কতর মান 1 হচ্ছে দেখো ট্যান 45 এর মান, তাই না। অতএব থিটা সমান কত পেলাম 45 ডিগ্রি। এরপর দেখো এটা নিশ্চয়ই জানো থিটার মান এখানে কি 0 থেকে 90 এর মধ্যে থাকে, এবং সাইন থিটা কস থিটা সমান তখনই হয় যখন থিটাটা কত 45 ডিগ্রি। এটা তুমি করে নিতে পারো মুখে মুখে, যেহেতু সত্য মিথ্যা আছে 45 হলে তবেই তো সমান হয়। দেখো এরপর থিটা 45, সেক থিটা প্লাস কোসেক থিটা, তাহলে আমরা মানটা একটু বের করে নেব, সেক থিটা প্লাস কোসেক
থিটা, আমরা থিটা মানে 45 পেয়েছি, তাহলে সেক 45 ডিগ্রি প্লাস কোসেক 45 ডিগ্রি, এই মানটা আমরা বসিয়ে দিলাম। সেক 45 এর মান √2, কোসেক 45 এর মান √2, তাহলে কত পাচ্ছি? দুটো √2 মানে 2√2 পাচ্ছি, কিন্তু কোশ্চেনে 2 দেওয়া আছে, তাহলে কি হবে আমাদের? এটি মিথ্যা হয়ে গেল। 6টি দেখো, একটি ব্যবসায় অনুপ ও অমিতের মূলধনের অনুপাত 1/4:1/5। তাহলে দেখো মূলধনের অনুপাত কত দেওয়া আছে? মূলধনের অনুপাত দেখো দেওয়া আছে 1/4:1/5। তোমরা প্রথমে এই ভগ্নাংশে দেওয়া থাকলে এগুলিকে কি করবে? পূর্ণ সংখ্যার অনুপাতে। কিভাবে করবে? এই যে নিচে হরগুলি দেওয়া আছে এদের লসাগু করবে। 4 5 এর লসাগু কি জানি? 20 জানি, তাহলে 1 এর 4 গুণিত 20 ইস্টু 1 এর 5 গুণিত 20, তাহলে 4 5 এ 20, 5 1 5, 5 4 এ 20, 4 1 4, আগে পূর্ণ সংখ্যার অনুপাতে করে নেবে। এরপর বলছে অনুপ মোট লাভের 80 টাকা পেলে অমিত পায় 100 টাকা, তাই না? দেখো যদি সময়টা একই হয় তাহলে মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত কি হয়? সমান হয়। মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত সমান হয় সময় একই হলে, তাহলে লভ্যাংশের অনুপাত কি? 5:4। এরপর দিয়েছে দেখো প্রথমেরটা নামটা কার? প্রথমে দিয়েছে অনুপ, মানে এটা অনুপ দেওয়া আছে, অনুপ, আর এটাকে দেওয়া আছে অমিত, এটা দেওয়া আছে অমিত। বলেছে অনুপ মোট লাভের 80, মানে অনুপ পায় ক টাকা? 80 টাকা, তাহলে অমিত কত পাবে? অমিত বলছে 100 টাকা পাবে। এটা কি ঠিক? এখানে 5:80 আর 4:100 হবে? হবে না, তাহলে এটা কি হবে? মিথ্যা হবে, এটাও মিথ্যা।